সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। মেহেরপুর প্রতিদিন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি আমি মাহবুব চান্দু। সংবাদ বিশ্লেষণে আজকের অতিথি আমাদের মেহেরপুরের সিনিয়র সাংবাদিক রফিকুল আলম। কথা বলবো আজকের কিছু খবর যেগুলো প্রকাশিত হয়েছে, তার মধ্যে থেকে কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। মেহেরপুর প্রতিদিন আজকের তাদের প্রধান লিড নিউজটি হচ্ছে চ্যালেঞ্জ অর্থনৈতিক স্থিতিশীলতা, বৈদেশিক মুদ্রা বাজারে অস্থিরতা চিন্তায় ফেলেছে মূল্যস্ফীতি, কমছে রেমিটেন্স ও রপ্তানি আয়। এটি একটি আমাদের ন্যাশনাল ডেস্কের নিউজ। গাংনীতে পুলিশের কাছে অভিযোগ করায় গৃহবধূকে পিটিয়ে জখম। মেহেরপুর ও ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ, শিক্ষক হত্যা ও সারা দেশে শিক্ষক হেনস্থার প্রতিবাদে বিভিন্ন জায়গায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আলগামন চালক নিহত, আহত 3। গাংনীর বাউটে মোটরসাইকেলের সাথে আলগামনের ধাক্কা। আছে আমঝুপিতে বিএনপি কর্মীদের হামলায় আওয়ামী লীগ কর্মী আহত। মুজিবনগর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন মেহেরপুরের নবনির্বাচিত পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন এবং তার পারিষদ। কোটচাঁদপুরে রথের মেলায় এসে খোয়া গেল শখের মোটরসাইকেল। চুয়াডাঙ্গা মেহেরপুর ও শহরাবাড়িয়া সড়কে গণডাকাতির ঘটনায় আটক 9। জিজ্ঞাসাবাদ শেষে ডাকাতি মামলায় 5 জনকে আদালতে সোপর্দ। শাকসবজি উৎপাদনে বিশ্বের শীর্ষ 10-এর তালিকায় বাংলাদেশ। গাংনীর করমদিতে ছোট ভাইকে ঘরছাড়া করলেন বড় ভাই। মেহেরপুর সমবায় ব্যাংকে ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত। শিক্ষক হত্যা জিতুর পর সেই ছাত্রীও বহিষ্কার। নানা আয়োজনে মেহেরপুরে 100তম সমবায় দিবস পালিত। এই ছিল মোটামুটি। করোনার একটি রিপোর্ট আছে, 6 জনের মৃত্যু, 11 থেকে 80 আছে সব বয়সী। মাথা ভাঙা পত্রিকার একটি কোরবানি ঈদকে সামনে রেখে হঠাৎ চড়া মশলার বাজার তদারকি না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছা মতো বাড়াচ্ছেন পণ্যের দাম। ট্রেনের আগাম টিকিট মাত্র 3 ঘন্টায় শেষ। ঈদ যাত্রা দ্বিতীয় দিনেও টিকিট প্রত্যাশীদের ভিড়। দামুড়হুদা নথিপতা প্রাক্তন স্ত্রীর জমিতে বাড়ি নির্মাণকে কেন্দ্র করে বিরোধ, নারীসহ 4 জনকে কুপিয়ে জখম। অন্যতম প্রতিষ্ঠাতা প্রবীণ সাংবাদিক মহতাবউদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান। তৃণমূল পর্যায়ে কবি সাহিত্যিকদের জাতীয়ভাবে তুলে ধরার জন্য এ উদ্যোগ। চুয়াডাঙ্গা 2 দিনব্যাপী জেলা সাহিত্য মেলার উদ্বোধনকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবুল মনসুর। জনগণের সরকার প্রতিষ্ঠা ছাড়া আর কোনো বিকল্প নেই। চুয়াডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনে কেন্দ্রীয় নেতা অমিত। এই ছিল মোটামুটি আমাদের আজকে এই অঞ্চলের প্রকাশিত খবরগুলো। আমি প্রথমেই যদি আসলে যাই, এই নিউজটার আলোকপাত করি। মেহেরপুর, ঝিনাইদহ সহ আশেপাশের রইবে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আজকের এই অনুষ্ঠানে। আমি এই শিক্ষক হত্যা ও সারা দেশে শিক্ষক হেনস্থার প্রতিবাদে মেহেরপুর, ঝিনাইদহ সহ আমাদের কুষ্টিয়া বা চুয়াডাঙ্গা সব জায়গাতেই কম বেশি আপনার মানববন্ধন হয়েছে, কিন্তু সেখানে যে একটা সংগঠিত শক্তি টোটাল শিক্ষক সমাজের, আমরা সেটা দেখিনি। মেহেরপুরেও বিচ্ছিন্নভাবে কিছু শিক্ষক, আমরা তো দেখি যে শিক্ষকদের তো আছে, মানে সমিতিও আছে, যে সেই সমিতির ব্যানারে বৃহৎ আকারে শিক্ষকরা যে মাত্রায় একত্রিত হয়ে এটার প্রতিবাদ জানানো উচিত ছিল, সেই মাত্রায় হয়নি, বিচ্ছিন্নভাবে হচ্ছে। কিভাবে দেখছেন বিষয়টাকে? শিক্ষক জাতির বিবেক এবং শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর, কিন্তু এসব জাতির বিবেক ও মানুষ গড়ার কারিগরদের এমন বেহাল দশা আমরা আগে দেখিনি। এটা বিস্ময়কর। আমাদের সময় শিক্ষকরা যেমন বেত্রাঘাত করতেন, সেটা আমাদের জন্য আশীর্বাদ ছিল। আমাদেরকে সঠিক পথে নিয়ে আসার জন্যে সেটা কাজে লাগিয়েছিল। এখন এটা নাই। কিন্তু
এখন শিক্ষক ছাত্রের সম্পর্ক, বন্ধুর সম্পর্কের কথা বলা হয়েছেও তাই, কিন্তু এই যে মাঝখান থেকে এসবগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পেছনে একটা সমাজের কিছুটা অস্থিরতায় দায়ী বলে আমার কাছে মনে হয়। কারণ এই ঘটনাগুলো কেন ঘটবে? আরেকটা জিনিস হলো কি, যে শিক্ষকদের যে সমিতি আছে তারা কতটুকু সোচ্চার। তারা কিন্তু এই বছরে কোনো সোচ্চার না। কোনো রাজনৈতিক নেতার যদি কিছু হয় সেখানে একটা সোচ্চার ওটা ভূমিকা পালন করে। কোনো দলের যদি কোনো জায়গাতে কোনো ঘটনা ঘটে তাহলে সব সোচ্চার হয়ে ওঠে। তো একটা বৃহৎ, মানে দেশের একটা বৃহৎ অংশ শিক্ষক সমাজ, একটা শিক্ষক এভাবে লাঞ্ছিত হচ্ছে। তিন চারটি ঘটনা ইতিমধ্যে ঘটে গেছে আর কি, যে এখানে মানে হত্যা পর্যন্ত হয়ে গেল। জি, পরপর কয়েকটা ঘটনা হ্যাঁ, ঘটলো। তা এই যে মানে নড়াইল হলো আর কোনো জায়গায় হলো, এই ঘটনাগুলো ঘটলো সাভার আশুলিয়া। হ্যাঁ, তা এইগুলো মানে দুঃখজনক যে আইন শৃঙ্খলা বাহিনী যে খুব সহসায় কাজগুলোকে মানে ধরতে পারছেন এমনও কিন্তু না। আবার রাজনৈতিক কিছু প্রভাবের কারণেও কোনো জায়গাতে কিছুটা শিথিলতা দেখা গিয়েছে, পরবর্তী পর্যায়ে অবশ্য তাদেরকে মানে আইনের আওতায় আনা হয়েছে। তা আমার কাছে মনে হচ্ছে যে শিক্ষা ব্যবস্থাপনার ভিতরে, অর্থাৎ ছাত্র শিক্ষক যে সম্পর্ক, এই সম্পর্কের আরও উন্নয়ন ঘটানো দরকার। তার মানে একজন শিক্ষক যে কত বড় সম্মানিত মানুষ এটা কিন্তু এই ছাত্রদের ভিতরে নিয়ে আসতে হবে। এবং সাথে সাথে এইটা করার জন্য কিন্তু আমাদের যে অভিভাবক যারা আছে তাদের ভূমিকাও কিন্তু অনস্বীকার্য। তাদেরকেও এই ব্যাপারে এগিয়ে আসতে হবে। তা এখন যেটা হচ্ছে যে মানববন্ধন বিক্ষোভ হচ্ছে, তো মানববন্ধন বিক্ষোভে একটা পজিটিভ ফল হতে হবে। অনেক সময় দেখছি যে অনেক কিছু মানববন্ধন হচ্ছে, অনেক বিষয়ে বিক্ষোভ হচ্ছে, কিন্তু প্রশাসন তেমন একটা কেয়ার দিচ্ছে না এমন কিন্তু দেখা যায়নি। এই কিছুদিন আগে আমাদেরকে অনেক ঘটনা থেকে আমাদের তা প্রমাণ করে। তা আমি বলবো যে এই যে ছাত্রদের শিক্ষকদের আমার কাছে মনে হয়েছে যে একটা রাজনীতি মুক্ত হওয়া দরকার, এবং পড়াশোনা করা এবং পড়াশোনা করানো এর একটা দুটোর একটা সীমা মধ্যে রাখা দরকার, এবং কে কতটুকু সম্মানিত মানুষ এটা বোঝানো দরকার। এবং যেসব ঘটনাগুলো ঘটেছে যায়, যেসব ঘটনার পেছনে এগুলো ঘটেছে যায়, এরকমটা সমাজের একটা অস্থির চিত্রিত বোঝা যায়। কারণ একটা স্ট্যাম্প নিয়ে এসে আপনি মারবেন, এটা ভাবা যায়, এটা চিন্তা করা যায়। একজন টিচার একটা অশোভনীয় কাজের প্রতিবাদ করে তাকে জখম করা হলো, এমনই জখম করা হলো যে তাকে ইহলোকে দেখবে প্রকাশ্যে জনসমক্ষে। এটা দুঃখজনক। সেজন্য এদেরকে একটা বিশেষ করে একটা দেখার মতো কোনো শাস্তির আওতায় নিয়ে আসতে হবে সম্মুখে। এবং ছাত্র এবং শিক্ষকের ভেতরে যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশটা কেমন হওয়া উচিত, এর উপর একটা সেমিনার সিম্পোজিয়ামও হওয়া উচিত। এর সাথে সাথে এতে যোগ দিতে হবে অভিভাবকদের। তারপর যদি কিছুটা হয়তো কমতে পারে, এটা বলে আমার কাছে মনে হচ্ছে। তো শিক্ষকদের যে সামগ্রিকভাবে যে এই অবস্থা, ছাত্র শিক্ষক আপনি যেটা বলছিলেন, এটার জন্য কি আসলে শুধু ছাত্ররাই দায়ী? শিক্ষকদেরও তো কিছু দায় আছে। আমি যদি বলি, আমি এই এই ধরনের একটা ছাত্রের শিক্ষকের উপরে যে আক্রমণ বা বিভিন্ন সময় আমরা অশ্লীল আচরণও দেখছি, এগুলা যেমন আমরা নিন্দনীয় বলছি অবশ্যই। তো বাংলাদেশে আসলে এই লাঠি উঠে গেল, বেত উঠে গেল, যে দুষ্টের দমন শিষ্টের পালন। তো শিক্ষক দুষ্ট ছাত্রকে শাসন করবে না, এটা হয় কখনো? শাসন করার জন্যই তো আমি পাঠিয়েছি, শাসনের জন্যই তো প্রতিষ্ঠানে শৃঙ্খলার ভিতরে আসবে বলেই তো আমি পাঠিয়েছি, তাই না? এখন কাজে যে বিকৃত মানসিকতা সৃষ্টি হয়ে গেছে। একটা মেয়ের কাছে সে হিরো সাজতে গেছে, হিরো সাজতে যেয়ে সে হয়ে গেল মার্ডার। ভাবা যায় এটা? এগুলো হয়। আবার আপনি যেটা বলছিলেন, আমাদের এলাকার কিছু শিক্ষক বা কিছু প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষকের সম্পর্কের একটা রসায়ন যদি আপনাকে আমি বলি, কয়েকটা জায়গায় এরকম ঘটনা যে সেই প্রতিষ্ঠানের যে সমস্ত ছাত্ররা যে শিক্ষকের কাছে পড়েন, প্রাইভেট পড়েন,
তিনাদের কাছে ভালো নাম্বার পান, এটা ওপেন সিক্রেট হয়ে গেছে। ওপেন ওপেন এটা ওপেন সিক্রেট। অন্যান্য যারা পড়ার সঙ্গতি নাই, টিউশন ফিস দিয়ে হয়তো তারা পড়তে পারছে না, বা তার চেয়ে হয়তো অন্য কোনো শিক্ষক, গৃহশিক্ষক রেখেছে, তার কাছে পড়ছে, কিন্তু সেখানে কিন্তু তারা এই খড়গহস্ত হচ্ছে যে তাদের নাম্বারের দিক দিয়ে তারা কিন্তু সেই কাঙ্ক্ষিত নাম্বারটা পাচ্ছে না। এইটা যখন ওপেন সিক্রেট হয়ে যায়, সেটাও তো খুব ভালো লক্ষণ না। এটা ছাত্র শিক্ষকের সম্পর্কের ক্ষেত্রে এটা তো একটা খুব মারাত্মক জায়গা, যে ছাত্র বুঝেই ফেলেছে যে ওই স্যারের কাছে যদি আমি না পড়ি, প্রাইভেট না পড়ি, উনি আমাকে নাম্বার দেবেন না। হোয়াট ইট ইজ। আপনি আরেকটা জিনিসও খেয়াল করবেন যে মানে কিছু শিক্ষক আছেন, তাদের শিক্ষকতার মানে দায়কে পাশ কাটিয়ে ছাত্রের সাথে রাজনীতি করে, একটা গ্রুপ করে নেয়। এটা যে আমাদের এই যে মাহবুব স্যার এরকম লোক, ভালো মানুষ, হ্যাঁ, তার মানে ছাত্রের সাথে গল্প করে বিড়ি সিগারেট টানে টানে তাদের একটা গ্রুপ করে নিয়েছে, আরেক সাইডে আরেকটা গ্রুপ গেছে, আরেক সাইডে আরেক গেছে, এরকম হয়েছে। এখন ছাত্র শিক্ষকের যে পলিটিক্স, হ্যাঁ, তার পলিটিক্যাল মানে ইয়েতে ইনভলভমেন্ট তাদের ভিতরে চলে এসছে। তারপর এখানেও একটা অস্থিরতার কাজ করে। এগুলো থেকে বেরিয়ে আসা উচিত আমাদের সব। সেটাই আর কি। আমরা দুষ্ট ছাত্রের কথা বলবো, কিন্তু একটা শিক্ষকের ভিন্ন আচরণের কথা বলবো না, তা হবে না। সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের, আপনি যেটা উল্লেখ করছিলেন যে আমাদের পূর্বের যে ছাত্র শিক্ষকের যে সম্পর্ক, আমাদের কিছু টিচার ছিলেন তো তাদের নামের ইয়েতে আমাদের কাপড় নষ্ট হয়ে যেত, তাই না? কিন্তু তারপরেও তো তিনাদেরকে আমরা নিংড়ায় শ্রদ্ধা করেছি। কই, তিনারা তো এই ধরনের অ্যাসল্ট হননি কখনো, তাহলে আজকে কেন? এখনো তো মানে আপনারা যাদের কাছে পড়েছেন দেখেন, আপনারা কিন্তু সেই স্যারকে দেখলে এখনো মাথা নত হয়ে যায়। হ্যাঁ, এখনো সাইকেলে চড়ে গেলে সাইকেল থেকে নেমে মানে কদম বুঝি করার, তিনাদের পায়ে হাত দিয়ে সালাম করতে হয়, তাই না? কিন্তু এগুলো তো এখনো নাই, এসব পুরো নাই, এই শিষ্টাচার তো নাই। যেমন আপনি বাদশাহ আলমগীরের কথা বলেন, তার ছেলেকে শেখাচ্ছে উস্তাদের পায়ে পানি ঢেলে দিয়ে শেখাচ্ছে, তার মানে এই শিক্ষা ছিল ওখানে আগে, সেটাই। কিন্তু সেই শিক্ষা তো নাই এখন। রাইট। হ্যাঁ, যার ফলে আপনি এটা ভাবেন যে একজন টিচার যদি একজন ছাত্রকে বলে সিগারেট নিয়ে আসে দুটো, হ্যাঁ, তাহলে আপনি সেখানে কি আশা করেন? এইসবই তো ঘটবে। আবার এদেরকে দেখভাল করার জন্য যে ডিপার্টমেন্ট, শিক্ষা ডিপার্টমেন্ট, এদের অবস্থা আলোচনা করতে গেলে আর কোনো আলোচনা হবে না, আর কোনো আলোচনা হবে না। এতটা কি বলবো যে আসলে অনেক সময় নেগেটিভ কথাগুলা খুব ভালো শব্দ দিয়ে উপস্থাপন করতে পারি না, যে এতটাই নেগেটিভ যে সেটা খুব ভালো শব্দ চয়ন করে। না, আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে শিক্ষার যে ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে তাদের দিনটা সূর্য উঠলো সূর্য ডুবলো এই ভিতরে সীমাবদ্ধ আর কি। হ্যাঁ, দিনটা কোনো রকম চলে গেলে হয়, অন্যান্য যে দায়বদ্ধতা আছে সেগুলো মানে যথাযথভাবে তারা পালন করে। তেনারা নেহাতি চাকরি করছেন, নেহাতি চাকরি, দুর্নীতিগ্রস্ত অফিসার, ঠিক আছে, তিনাদের দুর্নীতির শেষ নেই। তো শিক্ষা ডিপার্টমেন্টের এইগুলো নিয়ে আমি এরকমও জানতাম যে এখানে মানে আগে, এখন না হয়তো, আগে যে অনেক অফিসার এসছেন, ওই গাড়ি পেয়েছেন, গাড়ির তেল পাননি, স্যার আমার স্কুলে একটু ভেজে যেতে হবে, ঠিক আছে, ওর সাথে যোগাযোগ করেন, তার মানে গাড়ির তেলের জন্য 1000 টাকা দেন আগেই। সেখানে যে আপনি কি করবেন বলেন? সব দায়বদ্ধ আপনি, ঠিক আছে, দেখার জন্য আপনি কি দায়বদ্ধতা দেখাবেন আর কি, আপনি আগেই তো নিজেকে বেশি ফেলবেন। এরকম ঘটনা আমাদের কাছে, সেজন্য আপনার থেকে তেমন কিছু আশা করতে পারেন। ওই চিঠি চালাচালি বা সরকারের যেরকম রেকারিং ওয়ার্ক যেগুলো আর কি, ডে টু ডে ওয়ার্ক, সেগুলো পরিচালনা হচ্ছে। তাছাড়া ওই মাসে আপনি 2-3টি স্কুল ভিজিট করতে হবে করলেন এরকম, কিন্তু ওই যে একটা মানে অভিযোগের ভিত্তিতে যে আপনি কিছু করবেন, সে সুযোগ নেই। সেই সুযোগ বলবেন যেটা আমার কাজ, এটা আমার কাজ, এটা আমার কাজ। আমরা অবশ্যই এই বিষয়গুলোর খুব স্বাভাবিক নিষ্পত্তি হবে, নিরসন হবে, ছাত্র শিক্ষকের সম্পর্ক সুদৃঢ় হবে, সম্মান নিয়ে বেঁচে থাকবেন আমাদের শিক্ষকগণ। শাকসবজি উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশের তালিকায় বাংলাদেশ, এটি একটি অনেক সেই দুর্নীতি বলি আর নেগেটিভ নিউজের কথা বলি, তার মধ্যে এটা একটা খুব পজিটিভ নিউজ যে বাংলাদেশের কৃষি, সত্যিকার অর্থে বাংলাদেশ এখনও পর্যন্ত বেঁচেই আছে কৃষিতে। এবং আমাদের যদি জিজ্ঞাসা করা হয় যে আমাদের পিতারা কি করেন, আমাদের পিতারা কৃষক, এটা হচ্ছে বাস্তবতা। কৃষি নির্ভর বাংলাদেশ। তো সেই কৃষি
এখানে শাকসবজি উৎপাদনে বিশ্বের শীর্ষ 10 তালিকায় বাংলাদেশ। আমি আপনাকে এই আলোচনাটা করার জন্য বলছি এ কারণেই, বাংলাদেশ তো হয়েছে, মেহেরপুর অন্যতম এই সবজি উৎপাদনের পরিসংখ্যানটা এমন, প্রায় সারা দেশের চাহিদার 7 ভাগ চাহিদা মেটায় মেহেরপুর। মেহেরপুরের কৃষি, মেহেরপুরের সবজি উৎপাদন কিভাবে দেখছেন এটা? মেহেরপুরের সবজি উৎপাদনে শুধু না, আপনি যেটা বলছেন যে মানে কভারেজের বিষয়টা আছে, জি, যে সারা দেশের ভেতরে 7% মানে মানে সবজির যে চাহিদা সেটা মেটায় কিন্তু মেহেরপুর। মেটায়। জি জি। আচ্ছা, আপনি এটা দেখেন বিশ্বের ভিতরে এখন শীর্ষ যে যারা আছে তাদের ভিতরে 10-11 নম্বরে আমাদের দেশ পড়ছে না। জি, ওই 10-এর তালিকায় বাংলাদেশ আছে। যদি আমাদের দেশের কিন্তু সবজি, আমাদের মেহেরপুরের সবজি কিন্তু বাইরে যাচ্ছে, সৌদি আরবের বাজারেও পাওয়া যায়, জি, ইটালির বাজারেও পাওয়া যায়, মালয়েশিয়ার বাজারেও পাওয়া যায়। তো এইটা যদি আমরা আরো মানে দায়িত্বশীল হতাম, তাহলে কিন্তু এই বাজারটা সম্প্রসারিত হতো আরেকটু বেশি। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি মাল পাঠিয়েছেন, সেই মাল এয়ারপোর্ট থেকে ব্যাক করে দিল, ওখানে গিয়ে সেটা আর হচ্ছে না। তার মানে এখানে আপনি কিছু আশ্রয় গ্রহণ করেছেন। তো সেইগুলো যদি না থাকে তাহলে আরো ভালো হবে। ওই শীর্ষ যে 10টা তালিকা আছে তার থেকে আরো উপরে উঠে আসবে মানে এই বাংলাদেশ। সেটাই যে ওখানে। আর মেহেরপুরে যেমন মেহেরপুরে আম বাইরে যাচ্ছে, মেহেরপুরে বাঁধাকপি বাইরে যাচ্ছে, অন্যান্য সবজি বাইরে যাচ্ছে। তার মানে কি এইগুলো তো সেভাবে তৈরি করতে হচ্ছে। আর এই জিনিসটা যদি ব্যাক না করে কোনো সময়, তাহলে আমাদের এই জিনিসটা ওই যে মানে স্কেলটা আরো উপরে উঠে যাবে। হ্যাঁ, তো সেখানে বলছে যে আমার যেহেতু কৃষি প্রধান দেশ, আর মেহেরপুরের তো একেবারে চালিকা শক্তি নিতান্তই কৃষি। এখানে কোনো কলকারখানা নাই, এখানে উৎপাদনশীল আর কোনো খাত নেই, আছে শুধু কৃষি। তো এই কৃষিকে আরো আমার মনে হয় আরো মানে উৎসাহিত করতে হবে, আরো প্রণোদনা দিতে হবে নাকি, দেওয়ার পরে একে আরেকটু এগিয়ে নিয়ে যেতে হবে আর কি। রফিক ভাই, আপনি যে আমের কথা বললেন, আপনি বাঁধাকপির কথা বলছিলেন, এখানে যারা বায়ার আসে বাইরে রপ্তানির জন্যে, যে বায়ারগুলো এখান থেকে কিনে নিয়ে যায়, ওরা যখন এটাকে শর্টিং করে, এর প্যাকেজিং করে, সেইখানে একটা 2 নম্বরই আছে। ওই 2 নম্বরিটার কারণে আমাদের সেই বাজারগুলো নষ্ট হয়। কিন্তু প্রকৃতপক্ষে আবার চাষিরা, উৎপাদক যারা, সেই কৃষকরা কিন্তু এর জন্য দায়ী না। অথচ এদের যদি বাজারটা ঠিকমতো ধরিয়ে দেওয়া যেত, তাহলে আমাদের জাতীয় আয়ে যেমন এর অবদান রাখতো, পাশাপাশি সেই কৃষকগুলা কিন্তু স্বাবলম্বী হতে পারে। এখানে তো অনেকগুলো ডিপার্টমেন্ট জড়িত, রাইট। হ্যাঁ, সবাই যদি ইয়ে হয়, মানে স্বচ্ছতার সাথে কাজ করে। যেমন ধরেন এখান থেকে পাঠাচ্ছেন, আপনি এয়ারপোর্টে গেলেন, যাওয়ার পর যে সঙ্গ নিরোধের একজন সুপারিনটেন্ডেন্ট আছে, এটা হয়নি, হ্যাঁ। তারপরে যে কোনো কিছু যদি হলো, তার কাছ থেকে কোনো বের করে নিয়ে চলে গেল, হ্যাঁ, যার পরে তারপরে এখানে অর্থনৈতিকভাবে কিছু ক্ষতিগ্রস্ত হয়ে গেল, কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হয়ে গেল, কিন্তু জিনিসটা ঠিকই ছিল। আর আপনি যেটা বলছেন, এটা হচ্ছে যে মানে বায়ার তো সরাসরি এখান থেকে নিজে স্পটে এসে কিনছে না, মানে অন্য দেশের বায়ার না, থ্রো সামবডি এখানে করছে আর কি। এই সামবডি মানে ইন কনভাইভেন্স উইথ আদার, তারা এই উল্টোপাল্টা কাজটা করে ফেলছে। যদি পার হয়ে যাবে তাহলে কিছুটা একটা, কিন্তু ওখানে গিয়ে তো বাজারটা নষ্ট হয়ে যাচ্ছে, কারণ ওরা তো মানে ওটা তো ছাড়বে না। আপনার মনে আছে আমাদের মেহেরপুরে আপনার ওই ইউরোপে আমের জন্য একটা প্যাকেজিং সিস্টেম হচ্ছিল, গাছে থাকা অবস্থায়। ওই পদ্ধতিতে আমটা যাচ্ছিল, তারপরে কয়েকটা চাষি এমনভাবে মার খেলো, এই আমটা নিল না, কিন্তু এদের অনেক বড় টাকা লস হয়েছে। তো এই ধরনের সমস্যা হচ্ছে বাঁধাকপির ক্ষেত্রেও কিন্তু তাই। বললাম তো, যদি সবাই মানে হয়, স্বচ্ছ হয়, সৎ হয়, সততার সাথে কাজ করে, তাহলে এইসব সমস্যাগুলো আমাদের থাকবে না, এবং আমাদের উৎপাদিত ফসল আরো বেশি নাম করবে। সেটাই, এই যেসব আমগুলো মানে আমি বলছি বাইরের দেশে মানে মেহেরপুরের যে হিমসাগর গিয়েছে, জি, মানে যাচাই বাছাই হয়ে গেছে আর কি, সে খুবই নাম করেছে আর কি। এইগুলো আমাদের তো জেলার প্যাটার্ন হচ্ছে আম। সেখানে বললাম যে সবাইকে সততার সাথে কাজটা করতে হবে। সেটাই। আপনি জানেন, এর মধ্যেই আমাদের মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া অঞ্চলে বিভিন্ন জায়গায় সড়কে হঠাৎ করে
ডাকাতি বেড়ে গেছে, হুম। মানে ছিনতাই বেড়ে গেছে। এর মধ্যে যে চুয়াডাঙ্গা, গহরপুর এবং আমাদের শহরাবাড়িয়া সড়কে ডাকাতি সাম্প্রতিক সময়ে, ওই আপনার ডক্টরস পয়েন্টের একটা গাংনী ডক্টরস পয়েন্টের ছিল, তাদের প্রচার মাইক ছিল। সেই প্রচার মাইক হিন্দা থেকে বাড়ি যাচ্ছিল 9টা 9:30টার সময় ওই রাস্তা দিয়ে, ওই সেখান থেকে তাদের কাছ থেকে টাকা পয়সা এবং মাইকের ব্যাটারি ট্যাটারি এগুলোও কেড়ে নিয়েছে, ছিনতাই হচ্ছে। নতুন একটা দেখা যাচ্ছে, এটা আশেপাশের জেলাগুলোতেও হচ্ছে। মানে এটা কি আসলে অনেকটা কি আসলে এই ছিল না, মানে এই যে উত্থান, এটা যদি এখনই বন্ধ না করা যায় তাহলে কিন্তু চলতে থাকবে কিভাবে? দেখুন, এটা হচ্ছে কিছুটা অশনি সংকেতই বলতে পারেন। রাইট। হঠাৎ করে আসা মানে মাথা চাড়া দিয়ে দেয়ার স্প্রাউটিং, তারা আগে একসাথে এক জায়গায় হচ্ছে, দেয়ার অ্যাসেম্বলিং দেয়ার সেলস, তাদের নিজেদেরকে তারা গোছাচ্ছে। তাই এখন যদি আপনি গোড়াদেশ দমন না করতে পারেন তাহলে এটা কিন্তু স্প্রেড আউট করে দিতে পারে। আবার আপনি দেখেন যে এখানে কিন্তু আমরা এই ভালো আছি ভালো আছি, মানে আমরা বলতে বলতে মানে আমরা আমাদের মুখে কিন্তু ফেনা উঠে গেছে, আমরা মেহেরপুর জেলায় অমুকের সাথে খুব ভালো আছে, অমুক তার সাথে খুব ভালো আছে, নাকি আমাদের খুব শান্তি হচ্ছে। জি। এই সব কথা শুনতে শুনতে অনেক সময় দেখা গেছে মানে মোবাইল বা পেট্রোলিং এইগুলো কিন্তু কিছুটা শিথিল হয়ে আসে, আর এইসব সুযোগগুলো মিসক্রিয়েন্টরা গ্রহণ করে আর কি। আমার কাছে এরকম মনে হয়েছে আর কি, হ্যাঁ, যে এইসব মানে ভালো বলতে বলতে এমন একটা জায়গায় যাই আমরা সব দরজাগুলি শিখে থাকি, এরকম একটা ভাব। তার মানে কি, তাহলে আমাদের মানে আইন শৃঙ্খলা বাহিনীর মানে ব্যবস্থাপনা খুব সুন্দর আছে এরকম মনে হচ্ছে। এই বলতে বলতে দেখা যাচ্ছে যে তাদের ভিতরে কিছুটা শিথিলতা চলে আসে, শৈথিল্যতা তাদের ভিতরে চলে আসে। ঠিকই বলেছেন আপনি, নেতারা তো গাল ভরে বক্তৃতা করে একদম। এবং কোনো মিটিং বসে সেখানে ওই কথা বলে একদম মানে অমক স্টেবল এটা সম্ভব হচ্ছে এরকম ব্যাপার। কিন্তু এই কথা শুনে শুনে অমকরাও তো কিছুটা শৈথিল্যতায় ভোগে, আর যার ফলে তখন ওই মিসক্রিয়েন্ট যারা আছে বা থিপ যারা আছে তারা কিন্তু এই সুযোগগুলো গ্রহণ করে, সেই সুযোগ। এই স্নেচার তারা এই কাজটা করেছে। তো যাই হোক, এখন তো ওইসব জায়গাগুলোতে পেট্রোলিং বাড়িয়ে দিতে হবে এবং মানে আর শক্ত হাতেই মানে কোনো রকম সুপারিশের বাইরে তাদেরকে দমন করতে হবে। রাইট। গাংনীতে পুলিশের কাছে অভিযোগ দেয় গৃহবধূকে পিটিয়ে জখম। এটা খুব একটা কি বলবো, যে এই ভানুয়ারা এই মহিলা একটা মধ্যবয়সী মহিলা, তার হাজব্যান্ড একদম ডিরেক্ট মুনিশ। আমার সাথে তার সাক্ষাৎ হয়েছে। তো তার পাশের বাসার কোনো একজন তার সাথে দুর্ব্যবহার করে, দুর্ব্যবহারের পরে সে যখন থানায় অভিযোগ দেয়, এই থানায় অভিযোগ দেওয়ার পরে দুর্ব্যবহারটা এমন পর্যায়ে চলে গেল, তার মেরে তার হাত ভেঙে দিল এবং হাত জখম করলো, রক্তাক্ত হলো। এই যে মানে তথাকথিত ক্ষমতা এবং অর্থকেন্দ্রিক যে মানসিকতা, যে মানবিক আচরণ ভুলে যায় মানুষ, এরকম ঘটনা আমরা অহরহ দেখছি, কিন্তু অহরহ দেখছি। এই ভানুয়ারা যে অভিযোগটা, সেই অভিযোগটা কিন্তু এখনো পর্যন্ত থানায় আছে এবং সেটা কিন্তু এখনো এটা মামলা হয়ে যাওয়ার কথা, অটোমেটিক মামলা হয়ে যাওয়ার কথা, যেটা এখনো হয়নি। যে ভানুয়ারা সে ইয়েতে আছে, হসপিটালে আছে। ওসি সাহেব কালকে বলছেন যে উনি সুস্থ হলে মামলা তো আমাদের এখানে এটা আছে, আমরা যে কোনো সময় এটা করে নেব। কিন্তু এটা আইন শৃঙ্খলা বাহিনী, সে কিন্তু স্বীকার করছে যে আয়ও ওখানে ইনভেস্টিগেশনে গেছিল, যে আপনার ওই ইয়ের কারণে, তাতে ভানুয়ারার অভিযোগের কারণে উনি ওই আয়ও স্বীকার করছেন যে এই অভিযোগ করার কারণে আমরা চলে আসার পরে তাকে আবার আক্রান্ত করা হয়েছে, যে কারণে সে হসপিটালে। তাহলে এটা তো মামলা অ্যাট এ টাইম হয়েই যাওয়ার কথা, সেটা আবার কেন? আবার ডাক্তারের সাথেও কথা বলা হচ্ছে, ডাক্তার স্টেটমেন্ট করেছে যে হ্যাঁ তার হাত ভেঙে গেছে এবং সেই ইনজুরি, এই জায়গায় তার ইনজুরি। আচ্ছা, একটা কথা আমি বলুন তো, যে সে ভালো হয়ে আসলে আমরা তোমাদের কাছে আসে আমরা নিয়ে নিই, ওই মানুষ সাথে মরিয়ে যেত, তাহলে কি? তাহলে আপনি কি ওই ভালো হয়ে আসতে পারে করতেন না? এইবারে কথা হচ্ছে যে যখন এইসব সুষ্ঠু বিচারটার সাথে সাথে পায় না, বা সুষ্ঠু বিচার হোক আর মানে যে ব্যবস্থাপনাই হোক না কেন, সাথে সাথে কিছু যদি অ্যাকশন যদি না থাকেন তাহলে এইসব ঘটনাগুলো বেড়ে যাবে, আর বেড়ে যাচ্ছে, মানে বহু জায়গায় এই ঘটনা ঘটে যাচ্ছে। এবং মানে সাধারণত দেখা যাচ্ছে যারা অর্থশালী, বিত্তশালী, প্রভাবশালী তারাই কিন্তু এই কাজগুলো করে। এই যে ভানুয়ারাবের যে কথাটা, এটা তো একসাথে মানে নিয়ার 60, 55+ তার বয়স, জি জি, তাই না? জি। একে যাই করুক, যাই হোক না কেন, তাকে কি এরকম মারধর করা কোনো মানে কোনো সামাজিক শিষ্টাচারের ভিতরে পড়ে? আর তারপরে সে যখন একটা মানে কোনো জায়গায় যখন থাকে না, মানুষের থানার কাছে যায়, থানা দৌড়াতে এমনি কেউ যায় না,
সেটাই। সেখানে গেল সেই জায়গায় যদি আপনি মানে স্ট্যান্ড বাই হয়ে যান, তাহলে আপনি কি আশা করতে পারেন? তাহলে এই যারা এই যে ধরনের দুষ্কৃতিকারী যারা মানে যে মার ধরে যাদের অভ্যস্ত আর কি, তারা তো তাদের কর্মকাণ্ড কারো বাড়িতে হবে, তো অমুক জায়গায় অমুক ঘটেছে কি হয়েছে, সেটাই। আবার আরো খারাপ করে আরো খারাপ ভাষাতে ল্যাঙ্গুয়েজে তার ব্যবহার করবে। তাহলে সেই থানাতে সে জানেছে তার অপরাধে, তাকে আবার পুনরায় মারা হলো, তাহলে এরপরে থানায় বসে থাকার কোনো দরকার আছে? থানা এটা তো বুঝছে যে তাকে থানায় অভিযোগ দেওয়ার পরে কিন্তু তাকে আবার তাকে অ্যাসল্ট করা হচ্ছে, এরপরে থানা বসে থাকে। এটাই, থানাকে আমরা যদি দেখি যে হ্যাঁ পূর্বের তুলনায় থানা অনেক অ্যাক্টিভ হয়েছে, সাধারণ মানুষ থানায় যাচ্ছে, কোর্টের কাছে বিচার চেতে যাচ্ছে, বিশেষ করে পুলিশের কাছে তো যাচ্ছে। পুলিশ যে একদম কিছু করছে না আমরা তাও বলছি তাই না, নয়। কিন্তু এই ঘটনাটা পুলিশ তার স্বপ্রণোদিত হয়ে মামলা করার দরকার নেই, পুলিশ তো সবই জানে। তাহলে তাকে আশ্বস্ত করা উচিত ছিল এই ভিকটিমকে। তাকে তো লিখিত পেয়েছে। হ্যাঁ, লিখিত যেহেতু পেয়ে গেছে যে তুমি চিন্তা করো না, এইটা মামলা হয়ে গেছে, তুমি সুস্থ হও, তোমার মামলা কোর্টে চলে গেছে, এটা মামলা চলবে, তুমি বিচার পাবা। কিন্তু সে কোনো সান্ত্বনা পাচ্ছে না আসলে, যে আমার কোর্টে অভিযোগ করলাম। পাশাপাশি এই পদ্ধতিগুলো তো আসলে নাগরিকরা যে সব কিছু জানবে ব্যাপারটা এমন না, যে সংশ্লিষ্ট জায়গায় ও থানায় গিয়ে যে একটা অভিযোগ দিয়েছে এটাই তো যথেষ্ট, তাই নয় কি? তারপরে যখন সে অ্যাসল্ট হয়েছে, তাহলে এটা থানাকে আরো দায়িত্বশীল হয়ে থানাকে অবশ্যই দায়িত্বশীল আচরণ করা উচিত। আমরা আশা করব যে অবশ্যই থানা পুলিশের অনেক কাজ মানে এরকম মানে ইনসিডেন্ট তো বহু ঘটবে আর কি। হ্যাঁ, সব জায়গায় তার অ্যাডমিট করতে পারবে সময় তেমন না, কিন্তু কতগুলো মানে চুম্বক জিনিস আছে সেসব জায়গাগুলো তো দেখা দরকার। রাইট, এই ধরনের একটা নিরাপত্তাহীন একটা একদম আটপৌরে একটা মানুষ, প্রান্তিক জনপদের একজন প্রান্তিক মানুষ, মানে আল্ট্রা প্রো, একদম আল্ট্রা প্রো। তো সেক্ষেত্রে আমরা আশা করব যে দায়িত্বশীল আচরণ আরও আমরা দেখতে চাই পুলিশের কাছ থেকে। গাংনীর পল্লীকবি খ্যাত সহিরউদ্দিন মারা গেছেন। আপনি শুধু সাংবাদিক না, রফিকুল আলম একজন গীতিকার, কবি, অন্যান্য লেখালেখির সাথে যুক্ত। তো মেহেরপুরের এই ছোট্ট করে যদি বলেন, মেহেরপুরের শিল্প সংস্কৃতির অবস্থা কি, কেমন চলছে মেহেরপুরের শিল্প সংস্কৃতি? সহিরউদ্দিনের বিদেহী আত্মার শান্তি কামনা করছি আমরা। উনি এই পল্লী কবি হিসাবে একটা এলাকায় তাকে ওইভাবেই মানুষ চেনে, উনি মারা গেছেন। ওনার মানে পল্লী কবি আসলেই ওনার কবিতা যেটা, জি, এবং যেভাবে উনি নিজে উপস্থাপন করেন, আসলে পল্লী কবি। এটা ওনার কবিতা আমি অনেকগুলো শুনেছি আর কি, যেটা গাংনী ওই যে অডিটোরিয়ামে করেছিলেন। তো মেহেরপুরের যে সাংস্কৃতিক অঙ্গন যেটা বলবো, সেটা খুব মানে কিছুটা আবর্তের ভিতরে করে। আচ্ছা, মানে এক্ষেত্রে ওই সাংস্কৃতিক অঙ্গন যদি খুব চাঙ্গা থাকে তাহলে সহিরউদ্দিন ঠেসতো না। হ্যাঁ হ্যাঁ, এই যে তাহলে পল্লী কবি আমাদের একটাই সহিরউদ্দিন, তাহলে সে কিন্তু আমাদের সামনে লাইটে আসতো, তাই না? লাইম লাইটে আসতো। যদি আমাদের অঙ্গন, যদি সাংস্কৃতিক অঙ্গন যদি বলেন যে খুব অ্যাক্টিভ, তাহলে কিন্তু সাংস্কৃতিক অঙ্গনে অ্যাক্টিভ কিছু মানুষের বলয়ে তারা করেছে, অন্যদিকে দৃষ্টি দেওয়ার মতো সুযোগ সুবিধা আছে বলে আমার কাছে মনে হয় না। হ্যাঁ, তো এখানে একটা ওই যে কি যেন একটা সংস্থা আমাদের আছে, শিল্পকলা। এই যে মানে গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই জাতীয় মেধাবী মানুষজনকে খুঁজে বের করে আনা কি তাদের দায়িত্ব না? বোধহয় তাদের কিছু দায়িত্ব কেনা আছে অবশ্যই। হ্যাঁ, তার মানে সব যদি না হোক, অন্তত 5টার মধ্যে একটা সহিরউদ্দিন তো অনেক আগেই আমাদের সামনে আসা উচিত ছিল। জি জি, আমার কাছে মনে হয়েছে। আমরা অনেক সময় গুণীজনদের সম্বর্ধনা দিতেও দেখি, কিন্তু সহিরউদ্দিনরা চান্স পায় না, সহিরউদ্দিনকে জানেই না হয়তো, অথচ অনেক বিতর্কিত মানুষকে সম্মানিত করা হয়। আমরা যে এই যে সাংস্কৃতিক মেহেরপুরের যে সাংস্কৃতিক অঙ্গন বলছে, সে কিছু মানুষের ভেতরে বিষয় বলয়ের ভেতরে আবর্তিত। এবং এখানেও যেসব প্রাণ খুলে যে আপনি মানে বিবেচনা করবেন তা, আবার কোন সময় দেখা যাচ্ছে যে মনে করেন কথায় কথা হয়, মনে করেন যে মানে আপনি আমাকে গীতিকার বললেন, হ্যাঁ আমি গীতিকার, আমি একসময় সঙ্গীত চর্চা করতাম, স্টেজও করেছি, সবই করেছি। আর এখন মনে করেন যে এখন আপনি করেননি, এখন সঙ্গীতের একটা অনুষ্ঠান হচ্ছে, আপনাকে বিচারকের প্যানেলে রাখলো,
আর আপনি তো সাংবাদিক, আপনি কাগজের সম্পাদনা করেন, এই করেন, তখন আপনি ভালো বোঝেন এটা, এই কাজ আপনি করবেন। তা আপনি সঙ্গীতের মানে ওখানে বিচারও করলাম কি করে? কি করেন এইটা, এই কাজ ওখানে করেন। তার মানে কি? তাহলে আমি আবার বলছি, আপনার কথাটা খেয়াল রাখবেন, কিছু বলয়ের ভেতরে, কিছু মানুষের বলয়ের ভেতরে এই সাংস্কৃতিক অঙ্গনটা করে মেহেরপুরে, যার ফলে এইসব মানে শহীদুদ্দিনরা সুযোগ পাইনি। অনেক ধন্যবাদ, আমরা সময় শেষ করে ফেলেছি। রফিকুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম কয়েকটি সংবাদ নিয়ে। আমরা প্রতিদিনই এই সন্ধ্যা 7:30 সময় এই মেহেরপুর প্রতিদিনের সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানটা করে থাকি। নিশ্চয়ই দর্শক হিসাবে যারা দেখেন আমাদের এই অনুষ্ঠানটা, আপনাদের মতামত আশা করি, মাঝে মধ্যেই বলি আমি এটা। তো সেক্ষেত্রে আমাদেরকে মতামত দিয়ে ওই অনুষ্ঠান সম্পর্কে আমাদেরকে সহযোগিতা করবেন। সকলে ভালো থাকবেন। করোনার প্রাদুর্ভাবটা বাড়ছে প্রতিদিনই, সেক্ষেত্রে নিজে সতর্ক থাকুন, অন্যদেরকে সতর্ক করুন, সতর্ক রাখুন। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।